আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিন আলোচনায় আমাদের শুক্রবারের অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন আগে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গলায় ভবিষ্যতের জন্য দাসত্বের শেকল পরিয়ে দিয়েছিলেন। সেই শেকলটি ছিল আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ বা এআরটি চুক্তি স্বাক্ষর। সেই শেকলে প্রথম তালা ঝুলতে যাচ্ছে আগামীকাল ৩০ এপ্রিল। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তির সবচেয়ে দৃশ্যমান এবং বিতর্কিত ফলাফল হিসেবে বাংলাদেশ বিমান কাল বোয়িং থেকে 14টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যা হবে এই অসম চুক্তির অধীনে বাংলাদেশের প্রথম বড় ধরনের শোডাউন বা সার্বভৌমত্ব হারানোর দলিল। প্রশ্ন হলো, সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিশ্বাসী তারেক রহমান কেন দেশব্যাপী এই চুক্তিটি নিয়ে ব্যাপক সমালোচনা হওয়া সত্ত্বেও এটি অনুসরণ করতে যাচ্ছেন? যেখানে সরকার চলছে ঋণ করে, যেখানে সরকারের নেই নতুন বাস কেনার টাকা, সেখানে 14টি বোয়িং বিমান কিনছে, যেখানে আগের বিমানের টাকাই শোধ করতে পারেনি এখনো। আবার ইউরোপীয় ইউনিয়ন থেকে এয়ারবাস না কিনলে সম্পর্কের অবনতির যে হুমকি এরই মধ্যে বাংলাদেশের ঘাড়ের উপর ঝুলছে, সেটি কিভাবে সামাল দেবেন তারেক রহমান? প্রশ্ন উঠেছে, তারেক রহমান কেন মালয়েশিয়ার পথে হাঁটতে পারছেন না? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইউনূসের বিদায়ের পর এই চুক্তিটি নিয়ে এরই মধ্যে বাংলাদেশের গণমাধ্যম ও বিশ্লেষকরা ব্যাপক সমালোচনা করেছেন। তাদের কথার সারমর্ম হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত এই পারস্পরিক শুল্ক চুক্তিটি নিছক একটি বাণিজ্যিক দলিলে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের রেগুলেটরি স্বায়ত্তশাসন, আমদানি ব্যবস্থাপনা এবং কৌশলগত নমনীয়তার উপর ওয়াশিংটনের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি মাধ্যম। সমালোচকদের মতে এই চুক্তিটি এমন এক সময় করা হয়েছে যখন বাংলাদেশের উপর মার্কিন প্রশাসন শুল্কের খড়গ ঝুলিয়ে রেখেছিল। চুক্তির সবচেয়ে বড় সমালোচনা হলো এর শুল্ক কাঠামো। ওয়াশিংটন প্রচার করছে যে তারা বাংলাদেশের পণ্যের উপর 19% রেসিপ্রোকাল ট্যারিফ নির্ধারণ করেছে, যা আগে 20% ছিল। কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এবং অর্থনৈতিক বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের উপর ইতিমধ্যে গড়ে 15.5% মোস্ট ফেভারড নেশন শুল্ক বিদ্যমান। এর উপর 19% অতিরিক্ত রেসিপ্রোকাল ট্যারিফ যোগ করলে মোট শুল্কের বোঝা দাঁড়ায় 34.5%। বিপরীতে বাংলাদেশ 6,710টি মার্কিন পণ্যের উপর বিশাল শুল্ক ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে 4,500টি পণ্যে চুক্তি কার্যকর হওয়ার প্রথম দিন থেকে শূন্য শুল্ক সুবিধা পাবে। এই অসমতা বাংলাদেশের স্থানীয় শিল্প ও কৃষি খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাতে অবশ্য মোহাম্মদ ইউনূস আর দুই সেনাপতি খলিলুর রহমান এবং বশির আহমেদের পুরোপুরি সায় ছিল। চুক্তির 1 অনুচ্ছেদটি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সবচেয়ে অবমাননাকর হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার অর্থনৈতিক বা জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো সীমান্ত ব্যবস্থা বা বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে। এর অর্থ হলো, ওয়াশিংটন যদি চীন বা রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দেয়, তবে বাংলাদেশকেও তার নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে সেই নিষেধাজ্ঞায় অংশীদার হতে হবে। এটি একটি স্বাধীন পররাষ্ট্রনীতির সরাসরি লঙ্ঘন। সেই পরাধীনতা মেনে নেওয়ার বড় উদ্যোগটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে, যার জন্য বিমান কেনা, সেই বাংলাদেশ বিমানকে না জানিয়ে 2025 সালে মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রকে ওয়াদা দিয়েছিল তাদের কাছ থেকে 25টি বোয়িং বিমান কিনবে। ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ডিল সুইটনার হিসেবে গত বছরের জুলাইতে 25টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছিল ইউনূসের সরকার। হুট করে এমন অর্ডার দেয়া নিয়ে তখন বাংলাদেশের এভিয়েশন কর্তৃপক্ষ আপত্তিও জানিয়েছিল। এমনকি বোয়িং কেনার আগে তখন কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি ইউনূসের সরকার। অবশ্য শেষমেশ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে কিনতে হবে 14টি বোয়িং। বাণিজ্য চুক্তিটি হয়েছিল 9 ফেব্রুয়ারি
তার ঠিক একদিন আগে মানে 8ই ফেব্রুয়ারি সাংবাদিকরা তখন বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদকে জিজ্ঞাসা করেছিলেন এত তাড়াহুড়ো কেন বোয়িং বিমান কেনার জন্য। কোনো সদুত্তর না দিয়ে বশির আহমেদ সেদিন বলেছিলেন বাণিজ্য ঘাটতি কমাতে 2035 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু চুক্তি হওয়ার পর দেখা গেল শুল্ক কমার ক্ষেত্রে রয়ে গেছে বড় একটা শুভঙ্করের ফাঁকি, যেটি এর মধ্যে আমরা উল্লেখ করেছি। মোহাম্মদ ইউনূস নির্বাচনের 3 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশের জন্য এক দীর্ঘ শিকল নিয়ে এসেছিলেন। ইউনূসের বিদায়ের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয় এই চুক্তিটি নিয়ে। গণমাধ্যম থেকে শুরু করে বিশ্লেষকরা এই চুক্তিটির চুলচেরা বিশ্লেষণ করেছে। তাতে দেখা যাচ্ছে এই চুক্তিতে এমন একটি শব্দ নেই যেটি বাংলাদেশের পক্ষে যেতে পারে। সোজা কথা হলো আমেরিকা একটি চুক্তি ধরিয়ে দিয়েছিল আর ইউনূস ক্ষমতায় থাকার জন্য সেই চুক্তিটি অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল। দেশের মানুষের আশা ছিল চুক্তির 6-5 অনুচ্ছেদে যেহেতু চুক্তি বাতিলের বিধান আছে সেটি কাজে লাগিয়ে বিএনপি সরকার হয়তো কিছু একটা করবে। দর্শক, চুক্তি অনুযায়ী যে কোনো পক্ষ অন্য পক্ষকে লিখিতভাবে সমাপ্তির নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করতে পারে। এক পক্ষ অন্য পক্ষকে লিখিত নোটিশ দেওয়ার 60 দিনের পর চুক্তিটি বাতিল হয়ে যাবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের রায় হওয়ার পর মালয়েশিয়া আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে তারা এই চুক্তি আর কন্টিনিউ করবে না। অনেকেই ভেবেছিলেন বাংলাদেশ হয়তো মালয়েশিয়ার পথ অনুসরণ করবে, কিন্তু এরই মধ্যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি জানিয়ে দিয়েছিলেন এই যে দেশব্যাপী যে চুক্তিটাকে গোলামি চুক্তি বলা হচ্ছে সেটি স্বাক্ষরের আগে 2 বড় দল বিএনপি ও জামাতের সাথে নির্বাচনের আগে মার্কিন প্রতিনিধিরা বৈঠক করেছিলেন। তার মানে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই এই চুক্তি দিয়ে বাংলাদেশ যে মার্কিন শিকলে পড়তে যাচ্ছে সেটি জানতেন। সে কারণেই কি সরকার গঠনের 71 দিন পার হলো এখনো সংসদে এত বড় একটা ইস্যু নিয়ে আলোচনাই হয়নি। এমনকি 29শে ফেব্রুয়ারি স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা এ নিয়ে কথা বলতে গেলে তাকে থামিয়ে দেন স্পিকার। দর্শক, দেশব্যাপী এই চুক্তি নিয়ে বড় রকমের সমালোচনার মধ্যে দিয়ে চুক্তির 6ষ্ঠ ভাগের প্রথম অনুচ্ছেদটি অক্ষরে অক্ষরে পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। এই অনুচ্ছেদে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 14টি বোয়িং বিমান ক্রয়ের ইচ্ছা পোষণ করেছে। পাশাপাশি অতিরিক্ত বিমান ক্রয়ের একটি অপশন রয়েছে। ইউনূসের পরিয়ে দেয়া শিকলের জন্য তালা কিনতে বিএনপি সরকার একটু দেরি করেনি। চলতি বছরের 4 এপ্রিল বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিলার সাংবাদিকদের বলেন অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে, যার কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। বিমানের একাধিক সূত্র বলছে চূড়ান্ত ক্রয় চুক্তি স্বাক্ষরের আগে বর্তমান সরকার বোয়িং এর প্রস্তাবটি পুনরায় পর্যালোচনা করে দেখার সুযোগ ছিল, কিন্তু সে পথে যায়নি বিএনপি। এবং সবশেষ খবর হলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর সঙ্গে উড়োজাহাজ ক্রয়ে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। 30শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনৈতিক এবং এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িং এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধি চুক্তিতে সই করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে চুক্তির আওতায় বিমান 14টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় 370 কোটি মার্কিন ডলার।
বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ বিমান 14টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা কোনো প্রযুক্তিগত বা অর্থনৈতিক প্রয়োজনে নয়, বরং মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর চাপের মুখে একটি রাজনৈতিক আত্মসমর্পণ। এটি মূলত ওয়াশিংটনের প্রতি ইউনূসের আনুগত্যের যে প্রতীকী উপঢৌকন ছিল সেটি পৌঁছে দিচ্ছেন তারেক রহমান। ইউনূসের পরনে গলার ফাঁস নিতে গিয়ে প্রথমেই দেখা যাক বাংলাদেশ বিমানের জন্য আদৌ এতগুলো বিমান দরকার আছে কিনা। বাংলাদেশ বিমানের বর্তমান বহরে বোয়িং এর তৈরি 16টি উড়োজাহাজ আছে। এর মধ্যে 10টি কেনার চুক্তি হয় 2008 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। পরবর্তী সময়ে ধাপে ধাপে 2টি 737, 4টি 777 এবং 4টি 787 ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়। এছাড়া বিমান আরো 6টি উড়োজাহাজ কিনেছে। এগুলোর মধ্যে আছে 4টি 737 এবং 2টি 787 ড্রিমলাইনার উড়োজাহাজ। বাংলাদেশ বিমান হলো সরকারের বড় একটি লোকসানি খাত। অন্তর্বর্তী সরকার আমলে এই লোকসানের মাত্রা আরো বেড়েছিল। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানো 23টি গন্তব্যের মধ্যে 11টি রুটে লাভ আর 12টি রুটে লোকসান দিচ্ছে সংস্থাটি। গত বছর জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি করে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমানের বেশিরভাগ ফ্লাইট এখন স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য বোয়িং বিমান হলো লোকসানের জাহাজ। বোয়িং 777-300 মডেলকে এভিয়েশনের ভাষায় লং রেঞ্জ ওয়াইড বডি এয়ারক্রাফট বলা হয়, যার মানে হলো এটি দীর্ঘ আকাশপথ পাড়ি দেওয়ার জন্য ডিজাইন করা একটি বড় বিমান। এই এয়ারক্রাফট একটানা সর্বোচ্চ 15 থেকে 16 ঘন্টা উড্ডয়ন করতে পারে। বিশেষ পরিস্থিতিতে এটি 20 ঘন্টাও উঠতে সক্ষম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে বোয়িং 777-300 ব্র্যান্ডের 4টি বিমান রয়েছে। এমন পরিস্থিতিতে আরো 14টি বোয়িং বিমান কেনার অর্থ হলো রাষ্ট্রের কোটি কোটি টাকা ভবিষ্যতে গচ্চা দেওয়ার সুবন্দোবস্ত করা। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এতগুলো বিমান কেনার সামর্থ্য বাংলাদেশের আছে কি না। বর্তমানে একটি বোয়িং এর দাম 950 থেকে 1200 কোটি টাকা। বিশাল অঙ্কের এই টাকা আসবে কোত্থেকে? তাছাড়া বিমানের রুট ঠিক না করে, কারিগরি মূল্যায়ন না করে, প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী, বৈমানিক, বিমানবালা প্রভৃতি রিক্রুট না করে কিভাবে 14টি বিমান অর্ডার করেছিল ইউনূসের সরকার, আর সেটি অক্ষরে অক্ষরে পালন করতে যাচ্ছে বিএনপি সরকার। দৈনিক কালের কণ্ঠ খবরে বলা হয়েছে দেশের অর্থনীতিতে চলছে টানাটানি, তহবিল সংকটে বাড়ছে ধার কর্জ, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের জন্য চারদিকে হাহাকার। এই সংকটকালে খোদ সরকারি যখন সর্বস্তরে কৃচ্ছ সাধনে জোর দিয়েছে, তখন চলছে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং কেনার আয়োজন। দেশের অর্থনীতির দুঃসময় এমন বিলাসী কেনাকাটা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করেন একদিকে জ্বালানি সংকটে যানবাহন স্থবির, ডিজেলের অভাবে কৃষকের সেচ পাম্প চলে না, অন্যদিকে সরকারি মিতব্যয়িতার ঘোষণা জারি রেখে এমন ব্যয়বহুল কেনাকাটা সরকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তৃতীয় প্রশ্ন হলো যে বোয়িং এর এক্সিডেন্ট রেট সবচেয়ে বেশি সেটি কেন কিনছে বাংলাদেশ? অন্তর্বর্তী সরকার বোয়িং কেনার আগে কারিগরি কমিটির সাথে কোনো আলোচনাই করেনি। একটা সময় ছিল যখন বোয়িং কোম্পানির বিমানগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমান মনে করা হতো, কিন্তু বোয়িং 737 ম্যাক্স এবং 787 ড্রিমলাইনার উড়োজাহাজের উৎপাদন প্রক্রিয়া নিয়ে অনেক দিন ধরেই কাজ করায় বোয়িং। 2018 এবং 2019 সালে বোয়িং 737 ম্যাক্স এর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় 346 জনের মৃত্যু হয়। তারপর থেকে এই ধরনের বিমানে মারাত্মক নিরাপত্তার ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন ওঠে। 2025 সালের জুনে ভারতের আহমেদাবাদে একটি বোয়িং 787 ড্রিমলাইনার দুর্ঘটনায় 241 জনের মৃত্যু বোয়িং এর সুনামকে প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন সময় হুইসেল ব্লোয়াররা বোয়িং এর উৎপাদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। কোম্পানিটির অপারেশনাল অদক্ষতা আর উৎপাদন বিলম্বের জন্য এখন বেশিরভাগ দেশই বোয়িং বিমান কিনতে চায় না।
সে তুলনায় এয়ারবাসকে অনেক বেশি নির্ভরযোগ্য মনে করা হয়। 2023 সালের শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ বিমান 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, যা ইউরোপীয় দেশ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অংশ ছিল। ফরাসি প্রেসিডেন্ট মাখো নিজেই এই বিষয়টি সামনে এনেছিলেন, কিন্তু সেই চুক্তিকে হিম গলে পাঠিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। আর তাতে সরাসরি মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত, বলেছিলেন ইউরোপীয় দেশ থেকে এয়ারবাস না কিনলে ইইউ এর সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি গত বছরের 4 নভেম্বর ইইউভুক্ত 4টি দেশের রাষ্ট্রদূত ঢাকায় এয়ারবাসের পক্ষে শোডাউন করেছিলেন। দেশের নানামুখী সমালোচনা আর আন্তর্জাতিক মহলে বন্ধু হারানোর শঙ্কা সত্ত্বেও তারেক রহমানের সরকার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার পথেই হাঁটছেন। প্রশ্ন হলো, সবার আগে বাংলাদেশ নীতি থেকে কি বিএনপি সরে আসলো, নাকি সরে আসতে বাধ্য হলো? যদি তাই হয়, তাহলে মিলিয়ন ডলার প্রশ্ন হলো, কেন এই সরে আসা? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। জঙ্গিদের তৎপরতা বাড়ছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দিয়েছে 23 এপ্রিল। 25 এপ্রিল পুলিশের বিশেষ ইউনিট সিটিটিসিও বলেছে বিষয়টি নিয়ে তারা কাজ করেছেন। এর মধ্যে দেশের বাহিনীগুলোতে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির মতাদর্শীরা কাজ করছে এমন খবরও গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ্যে বলেছে, জঙ্গি হামলার আশঙ্কার কারণে পুলিশের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর দেশের 8টি বিমানবন্দরে অতি সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু এর 24 ঘন্টার মধ্যে সরকার হাই প্রোফাইল ব্যক্তিরা দিচ্ছেন পরস্পর বিরোধী বক্তব্য। পুলিশের নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার মতো মন্তব্য করেছেন, দাবি করেছেন দেশে কোনো জঙ্গির তৎপরতা নেই। দর্শক, ঠিক যেমনটা শোনা যেত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখে কিংবা ওই সময়কার ডিএমপি কমিশনারের মুখে, যিনি হলি আর্টিজানের মতো নৃশংস ঘটনায়ও জঙ্গির দেখা পাননি, পেয়েছিলেন ছিনতাইকারীর সাক্ষাৎ। সালাউদ্দিন আহমেদ দেশে জঙ্গি নেই এরকম দাবি করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন দেশে জঙ্গি আছে এবং তার সরকার এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে। ঠিক যেমনটা শোনা গিয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে আইজিপির মুখে, যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জঙ্গি নেই বলে জোর গলায় বলতো। প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলেছেন জঙ্গি নেই, সেখানে তারই অধীনস্থ পুলিশ জঙ্গি হামলার আশঙ্কার চিঠি দিচ্ছে কেন? নতুন পুরাতন জঙ্গিদের তালিকা করতে গিয়ে ব্যতিব্যস্ত হয়ে উঠছি বা কেন? সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য কেন দিলেন? আবার সেই বক্তব্যের পুরো বিরোধী বক্তব্য দিলেন তার সরকারের হাই প্রোফাইল একজন। বাংলাদেশের মানুষ কার কথা বিশ্বাস করবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি প্রধানমন্ত্রীর দপ্তর? তাহলে কি ধরে নিতে হবে অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপি সরকারেরও অনেকগুলো সরকার কাজ করছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার গুলশান 2-এর হলি আর্টিজান বেকারিতে নৃশংস হত্যাযজ্ঞ চালায় বাংলাদেশের 5 তরুণ। গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে তারা হত্যা করে। বিশ্বজুড়ে উগ্রপন্থার প্রসারের মধ্যে একদল তরুণের ওই আত্মঘাতী হামলা বাংলাদেশকে বদলে দিয়েছিল অনেকখানি। সেই রাতে এর দায় স্বীকার করে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। তবে বাংলাদেশের গোয়েন্দারা তা নাকচ করে সে সময় বলেছিল বাংলাদেশি জঙ্গিদের একটি সংগঠিত ধারাই এই হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয় 90 জেএমবি। 2025 সালের 1 জুলাই অন্তর্বর্তী সরকার আমলে হলি আর্টিজানের হামলার বর্ষপূর্তিতে তখনকার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে কিসের জঙ্গি?
তার দাবি ছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে। ঠিক ওই সময় আইএসের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল মালয়েশিয়ার পুলিশ। এদের মধ্যে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, কিন্তু তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তারই অনুগত ডিএমপি কমিশনারের মতো কোনো জঙ্গি দেখতে পেতেন না। গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তবে এর মধ্যে তখন জঙ্গিদের মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার কথা সরাসরি দূতাবাসের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়। পাল্টে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সুর। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্ট গার্ডও মোতায়েন করা হয়েছিল। অবশ্য তখনকার আইজিপি বাহরুল ইসলাম বলেছিলেন বাংলাদেশে জঙ্গি নেই এমন দাবি করা যাবে না। দর্শক, দেশে জঙ্গি আছে কি নেই এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময়কার এমন পরস্পর বিরোধী বক্তব্য মাত্র 2 মাসের মধ্যে বিএনপি সরকারের আমলেও ফিরে এসেছে। দেশের জঙ্গি তৎপরতা বাড়ছে এমন খবরের সূত্র হলো গত 23শে এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা একটি চিঠি। সেই চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। 25শে এপ্রিল জেএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন এই সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেন প্রেস কনফারেন্সে। 27শে এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আবার গত 1 সপ্তাহ ধরে দেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দেশের বিমান বাহিনী সহ কয়েকটি বাহিনীতে সাঁড়াশি অভিযান চলছে। কমপক্ষে 40 থেকে 50 জনের মতো সন্দেহভাজন পাওয়া গেছে। এসব খবর দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে প্রচার হলেও না সরকার না স্বরাষ্ট্র এমনকি প্রতিরক্ষা বাহিনী থেকেও কোনো প্রতিবাদ করা হয়নি। এই যখন পরিস্থিতি, তখন 28শে এপ্রিল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবির্ভূত হলেন আগের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ভূমিকায়। মঙ্গলবার আগারগাঁয় কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে এক সাংবাদিক বলেন, দেশের জঙ্গি উত্থানের বিষয়ে জানা যাচ্ছে এবং বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তো এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? তার কথার সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি জঙ্গি শব্দটিকে রিকগনাইজ করেন না। বাংলাদেশে এরকম কোনো তৎপরতা নেই বলে দাবি করে তিনি বলেন, কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশই এরকম অ্যাক্টিভ থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী হুবহু যা বলেছেন তা হলো এরকম। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। দর্শক, তার মানে হলো স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গি শব্দটা মুখে নিতে চান না, জঙ্গিরা বর্তমান কালচারে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই।
ঠিক একই রকম ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কিংবা সে সময়কার জেএমপি কমিশনার যেমনটা বলেছিলেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায়। যদি সেই সময় আইজিপি কিংবা ইউনূসের করা গুম কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম তখন বলেছিলেন জঙ্গিবাদ সারা বিশ্বে একটি বাস্তব হুমকি, বাংলাদেশও এর বাইরে নাই। 2016 সালের হোলি আর্টিজানে হামলার মতো ঘটনা এর প্রমাণ। সেই একই ভূমিকায় এবার দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। মঙ্গলবার সচিবালয়ে সরকার বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। সেখানে এক সাংবাদিক জানতে চান গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছিলেন দেশে আসলে জঙ্গি নেই, জঙ্গি আছে কিনা এই সরকার কি মনে করে এবং নাশকতা যদি হয় সরকারের গোয়েন্দাদের কাছে কি ধরনের তথ্য আছে, কতখানি শঙ্কা রয়েছে সরকারের কাছে, মানে কতখানি ম্যাসাকার হতে পারে। জবাবে জাহিদুর রহমান যা বলেছেন তাতে প্রশ্ন উঠেছে কে সত্যি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীর দপ্তর? সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না, এটা একটা সেন্সিটিভ তথ্য, এর তথ্যটা গোপন থাকবে, কিন্তু যেটুকু তথ্য সরকার জানিয়েছে এটা ফ্যাক্ট। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি, দর্শক খেয়াল করে দেখুন। জাহিদুর রহমান বলেছেন বাংলাদেশে জঙ্গি আছে এবং সরকার মানে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলো পুলিশ কিংবা বেবিচেক যা জানিয়েছে সেটি ফ্যাক্ট বা তথ্য, অথচ পুলিশের নিয়ন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বর্তমান কালচারে জঙ্গি শব্দটাই নেই। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুজনের বক্তব্যের একটি মিল খুঁজে পাওয়া গেছে, সেটি হলো তারা দুজনেই মনে করেন জঙ্গি বিষয়টিকে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে তারা আসলে কমব্যাট করতে চান। জনাব জাহিদুর রহমান খুব পরিষ্কারভাবে বলেছেন অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গিবাদকে অস্বীকারের নীতি তার সরকারের জন্য ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেছেন এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। তিনি বলেছেন সেই পুরনো কথা, যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি ওটার চিকিৎসা হবে না, সেজন্য তার সরকার এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবে। তখন সাংবাদিক জানতে চান 5ই আগস্টের পরে দেখা গেছে জেল থেকে অনেক কয়েদি বেরিয়ে গেছেন, অনেক জঙ্গিরাও বেরিয়ে গেছে, তারা কি অন্তর্বর্তী সরকার সময় সংগঠিত হয়েছে? জবাবে উপদেষ্টা জাহিদ বলেন কিছু মানুষ বেরিয়েছিলেন, এখন সরকারের নিয়মিত কাজ, এটা একদম নিয়মিত কর্মকাণ্ডের বা কাজের পার্ট যে সরকার এগুলো কমব্যাট করবে। দর্শক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি ঠিক বলেন তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পরে 180 ডিগ্রি ঘুরে যাওয়া বক্তব্য দিলেন কেন? অন্তর্বর্তী সরকার আমলে স্বরাষ্ট্র উপদেষ্টা 2025 সালের 6 জুলাই এমন বক্তব্য দিয়ে মাত্র 4 দিনের মধ্যে বলতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশে জঙ্গি আছে। প্রশ্ন হচ্ছে সরকার উচ্চ মহল যেখানে বলছে অন্তর্বর্তী সরকারের জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়াটা তাদের জন্য ঝুঁকি বাড়িয়েছে, যেখানে বাহিনীগুলোতে বিশেষ অভিযান চলছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কেন জঙ্গিকে জঙ্গি বলতে চান না? কেপিআইভুক্ত স্থাপনাগুলো তো এমনিতেই সর্বোচ্চ নিরাপত্তা থাকে, সেখানে জঙ্গি না থাকলে পুলিশ কেন ঘটা করে পত্র দিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলছে, যে পুলিশের হর্তাকর্তা সালাউদ্দিন আহমেদ নিজেই?
দর্শক, অন্তর্বর্তী সরকারের সময় উচ্চ পদস্থদের এমন পরস্পর বিরোধী বক্তব্য নানা ইস্যুতে দেখা যেত। এজন্য ওই সরকারের সকালের সিদ্ধান্ত রাতে আর রাতের সিদ্ধান্ত সকালে পাল্টে যেতে দেখা যেত। প্রশ্ন উঠেছিল, অন্তর্বর্তী সরকারের মধ্যে আসলে কতগুলো সরকার ছিল? জঙ্গি, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে বিএনপি সরকারের দুই উচ্চ পদস্থের মধ্যে মতের আর বক্তব্যের যোজন যোজন ফারাক দেখা গেল। তবে কি অন্তর্বর্তী সরকারের মতোই বিএনপির মাত্র 2 মাসের একাধিক সরকারের বীজ তৈরি হতে শুরু করেছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।